বন্ধুরা, আমি তপা। বছরখানেক হলো বিয়ে হয়েছে। আমার স্বামী রাজেশের অনেক কাছের একজন বন্ধু অনম রয়। বয়স 30। পেশায় একজন ফ্রিল্যান্সার। চরিত্র তেমন ভালো না। যাকে টার্গেট করবে তাকে যে করেই হোক বিছানায় তুলবেই। বিয়ের দিন দেখেই আমার উপর দারুণ লোভ জেগেছে অনমের। বিয়ের পর বেশ কয়েকবার ট্রাই মেরেছিল, যদিও লাভ হয়নি। এভাবেই বছরখানেক কাটলো। একদিন সকালে রাজেশ কল দিয়ে অনমকে আমাদের নতুন কেনা ফ্ল্যাটে আসতে বলল। অনম দেরি না করে চলে আসলো আমাদের ফ্ল্যাটে। এসেই রাজেশকে অনম বলল, কী রে, কী এত জরুরি ব্যাপার? রাজেশ বলল, আর বলিস না, নতুন ফ্ল্যাট নিয়েছি জানিসই তো। আর আগের জবটা ছেড়ে নতুন আরেকটা জব নিয়েছি। এই কোম্পানি আমাকে 1 মাসের জন্য ট্রেনিংয়ে পাঠাচ্ছে সাউথে। তপাও সাথে যাচ্ছে, কিন্তু ফ্ল্যাট খালি রেখে কি করে যাই বলতো? তাই আমি আর তপা মিলে ডিসিশন নিলাম, তোকে 1 মাসের জন্য এই ফ্ল্যাটে রেখে যাব, ওয়াচার কাম হাউস গেস্ট হিসেবে। ওরে এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি, থাকবো না হয়। রাজেশ আবার বলল, শোন, তোকে একদম ফাঁকা ছেড়ে যাচ্ছি না। পাশের ফ্ল্যাটে পাবি একজনকে, জমাতে পারলে কিন্তু একদম ছক্কা। সত্যি বলছিস না ফান করছিস? আরে হ্যাঁ রে, দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দেব। এই সময় আমি ঢুকলাম বসার ঘরে কফি নিয়ে। আমাকে দেখেই অনমের ওইটা যেন লাফিয়ে উঠল। এতক্ষণ কিচেনে থাকায় বেশ ঘেমেছি। অনমের ইচ্ছা করছে আমাকে এখনই পটিয়ে বিছানায় নিয়ে ফেলতে। আমি বললাম, কি অনমদা, কেমন আছো? এই তো আছি, তুমি কেমন আছো? শুনলাম তুমিও নাকি যাচ্ছ। ঠিক শুনেছ, তাই তো তোমাকে ডাকা। নতুন ফ্ল্যাট এখনই যদি ফাঁকা করে রাখতে হয় তাহলে তো সমস্যা। তুমি প্লিজ থাকো না 1টা মাস। আমার কখনো সাউথের দিকে যাওয়া হয়নি, ভাবলাম এবার একটু ঘুরে আসা যায়। আচ্ছা বাবা, থাকবো। তুমি যখন এত করে বলছো তখন কি আর না থেকে পারি? রাজেশ বলল, তাহলে সেই কথাই রইল, আমরা আগামী পরশু সকালে রওনা দিচ্ছি। তুই তাহলে পরশু সকালেই চলে আয়, তোর হাতে চাবি দিয়ে আমরা রওনা হব। কফি খেতে খেতে গল্প চলতে লাগলো, আর সেই সুযোগে আমাকে অনম চোখ দিয়ে চাটতে লাগলো। আমার নজরও অনমের দিকে। ইস, কিভাবে তাকিয়ে আছে লোকটা, যেন চোখ দিয়েই গিলে খাবে। মনে মনে ভাবলাম, আমিও বেশ আধুনিক মেয়ে। বিয়ের আগে কয়েকজন বয়ফ্রেন্ড ছিল আমার, তাই বেশ কয়েকবার করেছি। আর এটাও জানি যে আমার স্বামী রাজেশও ধোয়া তুলছি নয়। দুজনেই দুজনের ব্যাপারটা জানি, তাই আমিও অনমের সাথে বেশ তাল দিতে লাগলাম। অনম সিগন্যাল পেয়ে গেছে। গল্প চলতে চলতে বেলা পেরলো, অনমের উঠতে হবে এবার। আমি বললাম, অনমদা চলুন, পাশের ফ্ল্যাটের রিনি ভাবির সাথে পরিচয় করিয়ে দেই। আমি গিয়ে কলিং বেল বাজালাম। দরজা খুলে বেরোলো যেন লাল একটা আপেল। লাল একটা কামিজ পরনে আর কালো একটা ওড়না দিয়ে মাথা আর বুক ঢাকা। বয়স 25 কি 30-এর মধ্যে হবে। ফর্সা গায়ের রং, বালিঘড়ির মতো ফিগার, না মোটা না চিকন। ওনার নিচ থেকে বোঝা যায় বুকটা বেশ বড়। ফিগারটা 34, 28, 36 হবে। এক পলকেই অনমের অভিজ্ঞ চোখ সব মেপে নিল। উফ, কি খাসা মাল! ওটা যেন আবারও নেচে উঠল অনমের। 1টা মাস বেশ কাটবে তাহলে। মালটা একটু জারি জুরি করতে পারে, কিন্তু ভালো করে খেলতে পারলে সত্যি সত্যি ছক্কা মারা যাবে। আমি বললাম, ভাবি, এ হচ্ছে অনমদা, রাজেশের বন্ধু। উনি থাকবেন আমাদের ফ্ল্যাটে এই মাসটায় হাউস গেস্ট হয়ে, একটু দেখবেন। আর অনমদা, ইনি রিনি ভাবি, কোনো দরকার হলে এনার কাছে আসবেন। সে তো আসবই, প্রতি বেলাতেই আসবো। একে যে করেই হোক তুলতে হবে বিছানায়, মনে মনে বলে নিল অনম। রিনি বলল, অবশ্যই আসবেন। আর বৌদি, আমি তো আছি, একদম চিন্তা করবেন না। আমাদের দুজনের কাছ থেকে বিদায় নিল অনম। রাজেশ চলল অনমকে এগিয়ে দিতে। সেদিনের মতো বাড়ি ফিরল অনম। তারপর পূর্বের কথা মতো নিজের দরকারি জিনিসপত্র নিয়ে সকালে আমাদের ফ্ল্যাটে পৌঁছালো। আমি খুব করে সেজেছি। অনমের ইচ্ছা করছে এখনই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সব কাজ সেরে আমরা বের হলাম। যাবার আগে আমি আবারও রিনিকে অনুরোধ করে গেলাম যেন অনমকে হেল্প করে। সকাল 10টায় আমরা রওনা দিলাম। অনমের হাতে এখন অফুরন্ত সময়। এবার ভাবলো রিনিদের ফ্ল্যাটে যাবে। পরে ভাবলো এখনই না, আর একটু সময় কাটুক। কেউ তো পালাচ্ছে না, বরং আগে থেকে প্ল্যান করে আগাতে হবে এই মালটাকে বিছানায় তুলতে। 1 ঘন্টা এটা সেটা করে কাটালো অনম। তারপর গিয়ে রিনিদের ফ্ল্যাটের বেল বাজালো অনম। দরজা খুলে বেরোলো রিনি। মেরুন রঙা কামিজ পরনে, সদ্য ফোটা গোলাপের মতো লাগছে রিনিকে। উফ, কি মিষ্টি একটা মাল! এটাকে বিছানায় ফেলতে পারলে যা লাগবে না, ভাবতে কেমন জানি লাগছে অনমের। রিনির কথায় বাস্তবে ফিরল অনম। রিনি বলল, আরে অনমদা যে, আমি তো ভাবছিলাম আপনার বোধহয় কোনো হেল্প টেল্প লাগবে না। অনম বলল, মানে হচ্ছে আপনি বোধহয় একাই 100, আপনার কারো প্রয়োজন হয় না।
তপা বৌদি হলে তো এতক্ষণে 10 বার চলে আসতো আর বলতো, ভাবি প্লিজ হেল্প করুন, এটা কিভাবে করতে হয়, ওটা কি করে করতে হয়। এবার অনম বলল, আচ্ছা তাহলে তো বলবো আপনিই একাই 100। রিনি বলল, ঠাট্টা করছেন? এই দেখো আপনাকে বাইরেই দাঁড় করে রেখেছি, আসুন ভেতরে আসুন। ঢুকেই অনম বলল, আসলে টুকিটাকি কাজ করছিলাম এতক্ষণ, ভাবলাম এবার একটু কফি খাই, তাই একা একা কফি খেতে বোর লাগে, তাই ভাবলাম আপনার সাথে বসে কফি খাই, খাওয়াও হবে কথাও বলা যাবে, যদি আপনি ফ্রি থাকেন। বাহ, আপনি তো ভীষণ স্মার্ট দেখছি, এক কথাতেই কফি ডেট চালিয়ে দিলেন। হা হা হা, ধরে নিন না আমার সাথে কফি ডেট করছেন, যদি আপনার আপত্তি না থাকে। না আপত্তি নেই, আমিও ভাবছিলাম আপনার সাথে একটু কথা বলি, আমিও বোর হচ্ছিলাম, অন্যদিন তো তপার সাথে আড্ডা মেরেই সময় কাটাই, আজ না হয় আমার সাথেই আড্ডা মারুন। সত্যি বলছি আমি অত বোরিং লোক না, সে তো বুঝতেই পেরেছি আপনার কথার স্টাইল দেখে। একটু ওয়েট করুন, আমি কফি নিয়ে আসছি। এই বলে রিনি কিচেনের দিকে গেল। অনম বসার ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছু ছবি দেখতে পেল অনম, মধ্যবয়স্ক একটা লোকের সাথে রিনির ছবি। খটকা লাগলো অনমের, এটা কি রিনির বর? এত বয়স্ক একটা লোকের এত কম বয়স্ক ওয়াইফ, কেমন জানি অদ্ভুত। এমন সময় রিনি কফি নিয়ে ঢুকলো। রিনি বলল, হাতে কোনো কাজ নেই, এখন আমি ফ্রি আছি, আপনার সাথে চুটিয়ে আড্ডা মারা যাবে। অনম বলল, বেশ তো, আচ্ছা উনি কি আপনার হাজবেন্ড? ছবিগুলো দেখে জানতে চাইল অনম। রিনি জবাব দিল, হ্যাঁ, উনি তো অনেক বয়স্ক মনে হচ্ছে, আসলে আমি ওনার দ্বিতীয় পক্ষের ওয়াইফ। অনম বলল, ঠিক বুঝলাম না ব্যাপারটা। রিনি তার জীবনের গল্প বলতে লাগলো। রিনির বরের প্রথম ওয়াইফ 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়, আর রিনির এর আগে একবার বিয়ে হয়েছিল, পরে সেটা ডিভোর্স হয়ে যায়, তাই 5 বছর আগে ফ্যামিলির প্রেশারে পড়ে এই আধবুড়োটার সাথে সংসার করতে হচ্ছে তার। পরের কথাগুলো বেশ আক্ষেপের সাথে বলল রিনি। জানেন আমার লাইফটা এখন সম্পূর্ণ বন্দী হয়ে গেছে, কোথাও যেতে পারি না, আর রাগ করে বাবার বাড়ির সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছি। অনম বলল, আহা কষ্ট নিচ্ছেন কেন, লাইফটাকে এনজয় করুন, বরের সাথে কোথাও হতে বেরিয়ে আসুন। রিনি বলল, আর বর, উনি ওনার বিজনেস নিয়েই পড়ে আছেন, ওনার এত সময় কোথায়। রিনির কণ্ঠ ভারী হয়ে আসছে। অনম দেখলো এই সুযোগ রিনির কাছাকাছি যাওয়ার। সে গিয়ে রিনির পাশে বসলো, আস্তে করে রিনির হাতটা নিজের তালুবন্দি করলো। ভীষণ নরম একটা হাত, হাতে আস্তে আস্তে চাপ দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো অনম। অনম বলল, আহ ভাবি, একদম চিন্তা করবেন না, আমি তো আছি, যদি বন্ধু বলে মানতে পারেন তাহলে আপনাকে লাইফ এনজয় করা শেখাবো। রিনি একটু উৎফুল্ল হয়ে বলল, সত্যি? একদম সত্যি, এই তোমাকে ছুঁয়ে বলছি দেখো। এক হাত দিয়ে রিনির ফর্সা নরম গাল ছুঁয়ে বলল অনম। অনম বুঝে গিয়েছে ঠিক কী করলে মালটাকে সহজে তোলা যাবে। রিনির কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে মিষ্টি করে কথা বলতে লাগলো। অনম জানে এ ধরনের হাউসওয়াইফরা কতটুকু ডেসপারেট থাকে, সেটার সুযোগটাই কাজে লাগাচ্ছে অনম। আর ওদিকে অনমের মিষ্টি মিষ্টি কথায় একে অপরের পিভেটটাও ভুলে গেছে রিনি। মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু সে জানে একটা পুরুষ কি ভীষণ দরকার তার, তা সে যেই হোক না কেন। তাই অনমকে প্রশ্রয় দিয়েই যাচ্ছে। অনম প্রায় 2 হাত দিয়ে জড়িয়ে আছে রিনিকে। অনম এবার এক হাতে রিনির কোমর আর অন্য হাতে কাঁধ জড়িয়ে চাপ দিয়ে আরও বেশি অ্যাগ্রেসিভ হতে লাগলো। বলল, উফ রিনি, তুমি ভীষণ নরম গো। রিনি ইস করে শব্দ করলো। লজ্জায় লাল হতে লাগলো রিনি। উফ, মালটাকে তোলা হয়ে গিয়েছে, এখন কেবল বিছানায় নেওয়াটাই বাকি। অনম অবশ্য ভেবেছিল অনেকক্ষণ সময় নিয়ে খেলতে হবে, কিন্তু এ তো কেবল জলে হাত দিতে দিতেই মা ছুটে আসলো। অনম রিনির কানের সামনে মুখ নিয়ে এবার বলল, তাহলে এখন থেকে লাইফ এনজয় ট্রেনিং শুরু হয়ে যাক। রিনি বলল, জানি না, যাও। অনম এবার রিনিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। খুবই হালকা সাজগোজ রিনির, চোখে গাঢ় করে কাজল দেয়া। অনমের দৃষ্টি রিনির পাতলা ভেজা ভেজা গোলাপি ঠোঁটের দিকে। রিনি এবার চোখ বুজে ফেলল। শ্বাস গাঢ় আর উত্তপ্ত হয়ে যাচ্ছে তার। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে ঠোঁটের উপরে। অনম তার পুষ্ট ঠোঁট দিয়ে রিনির নরম পাতলা ঠোঁট দুটিকে চেপে ধরল। ওদিকে রিনির বেসামাল অবস্থা, এমনিতেই অনেক দিনের উপোসী সে, আর এখন অনমের ভীষণ আদরে নিজেকে আর সামলাতে পারছে না। এরপর যা হবার তাই হলো, দুজনের সুখের সাগরে তলিয়ে গেল। এরপরে কি হলো তা পরের পর্বে বলবো।